নমস্কার, টপ নিউজ 18-এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ফোনে মমতা স্টালিন কথা, অবিজেপি রাজ্যের রাজ্যপালদের ভূমিকা নিয়ে কথা। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, দেখো, এমকে স্টালিনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কথা হয়েছে, যেটা জানতে পারা যাচ্ছে যে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালরা অগণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছেন, এমনই অভিযোগ তুলছেন হচ্ছে এমকে স্টালিন, এবং তাকে এই ইস্যুতে সমর্থনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যারা রয়েছেন তাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে এটা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য যে শুরু করা সেই বিষয় নিয়েও তারা তাদের মধ্যে কথা বলেছেন। এমকে স্টালিনের তরফ থেকে টুইটও করা হয়েছে এবং সেখানে তিনি উল্লেখও করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে এবং অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরোধিতার যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সেই সংক্রান্ত বিষয় নিয়ে যে তাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং এই কারণে যে আগামী দিনে বিজেপি বিরোধী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা একসঙ্গে বৈঠক করতেছেন সেই বিষয় নিয়ে সেখানে তারা উল্লেখ করেছেন। প্রসঙ্গত আমরা জানি যে রাজ্যপালের বিশেষত অবিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও দীর্ঘ সময় আপত্তি তোলা হয়েছে এবং এগুলোকে বলা হচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে এগুলো একটা বড় ইস্যু তৈরি হতে পারে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের ইস্যুগুলোকে সামনে রেখে বিরোধী জোট বা ঐক্য তারা এক হতে পারে, এমনই একটা সম্ভাবনা এই ধরনের ফোনালাপ বা বৈঠকের মধ্যে উঠে আসতে পারে বলে মনে করছে রাজনীতি। বেশ একেবারে অনেক ধন্যবাদ আবির। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। গ্রামের ভোট, গ্রামে থেকেই জনসংযোগ। গ্রামের রাতও কাটাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25 এপ্রিল কোচবিহার থেকে অভিষেকের সংযোগ যাত্রা শুরু। অভিষেককে দায়িত্ব দিয়েছি, ও যেহেতু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, 2 মাস ওরা মানুষের সাথে সংযোগ করবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, গ্রামের ভোট। গ্রামের ভোটের আগে গ্রামে থেকেই জনসংযোগে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাতেও গ্রামেই থাকবেন তিনি। 25 এপ্রিল থেকে শুরু হবে অভিষেকের এই সংযোগ যাত্রা। অভিষেককে দায়িত্ব দিয়েছি, ও যেহেতু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, 2 মাস ওরা মানুষের সাথে সংযোগ করবে। ওরা সংযোগ যাত্রা হিসেবে ছোট ছোট মিটিং এর মধ্যে করবে, যাতে মানুষকে রোদ্দুরে বেশিক্ষণ কষ্ট করতে না হয়। 25 তারিখ থেকে টানা এটা 2 মাস ওদের চলবে। কোনো মানুষ যদি তার সমস্যা জানায় শুনবে, তারা আমার নলেজে নিয়ে আসবে। জনসংযোগের জন্য তৃণমূল টার্গেট করেছে সেই সমস্ত এলাকাগুলিকে যেখানে দলের সংগঠন তুলনায় দুর্বল। অভিষেকের সংযোগ যাত্রা শুরু হবে উত্তরবঙ্গ থেকে। প্রথমে কোচবিহার, তারপর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। উত্তরবঙ্গের পর অভিষেক যাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তৃণমূল সূত্রে দাবি, এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমেই বেছে নেওয়া হবে পঞ্চায়েতের প্রার্থী। 2019-এর লোকসভাই হোক বা 2021-এর যে সমস্ত বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছিল তার অন্যতম কারণই ছিল হচ্ছে সাংগঠনিক দুর্বলতা। আর বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেভাবে দুর্নীতি ইস্যুতে বিরোধীরা ক্রমশ তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দলের নিচুতলার কর্মীদের সাংগঠনিক কাজে মনোবল ফেরানোটাই প্রধান উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্য জুড়ে সফর দলের কর্মীদের চাঙ্গা করাই প্রধান কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরা অরবিন্দ প্রসাদের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার জীবন কৃষ্ণের ভুয়ো নিয়োগে নজর সিবিআই এর। জাল নিয়োগপত্রে নিয়োগের দাবি। 2018 থেকে 2019 সালে বহু চাকরি প্রার্থীকে জাল নিয়োগপত্র। জীবন কৃষ্ণের ভুয়ো নিয়োগে নজর সিবিআই এর। বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, থেকে যেটা খবর যে এই বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই এর আধিকারিকরা। তারা জানতে পেরেছে যে এই জীবন কৃষ্ণ বিভিন্ন চাকরি প্রার্থীকে কিন্তু ও অ্যাপয়েন্টমেন্ট লেটার তিনি দিয়েছিলেন প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে। করোনার আগে ঠিক 2018-19 সালে এই যে ভুয়ো জাল যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্র তিনি দিয়েছিলেন এবং বিভিন্ন ক্যান্ডিডেটদের থেকে, অর্থাৎ বিভিন্ন চাকরি প্রার্থীদের থেকে কখনো 3 লাখ, কখনো 3.5 লাখ, কখনো 5 লাখ, এইভাবে কিন্তু কোটি কোটি টাকা তিনি তুলেছিলেন বলে অভিযোগ। তাদেরকে জাল এই নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তিনি দিয়েছিলেন। এবার তারা কিন্তু সিবিআই এর নজরে মামলায় একেবারে অনেক ধন্যবাদ অর্পিতা। কথা বলছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরার সঙ্গে। জীবন কৃষ্ণের ভুয়ো নিয়োগে এবার নজর রয়েছে সিবিআই এর। জাল নিয়োগপত্রে নিয়োগের দাবি ওঠে। 2018 থেকে 2019 সালে বহু চাকরি প্রার্থীকে জাল নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তাই এবার জীবন কৃষ্ণের ভুয়ো নিয়োগে নজর রয়েছে সিবিআই এর।
চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। অয়নশীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে ইডির তলব। আজকেই সিজিওতে তলব করা হয়েছে শ্বেতা চক্রবর্তীকে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, গতকালই অয়নশীলের বাবা এবং মাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। আজ শ্বেতা চক্রবর্তীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। শ্বেতা চক্রবর্তীকে কখন ডাকা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে? সকাল 10:30টার মধ্যে শ্বেতা চক্রবর্তী অয়নশীল যে প্রমোটার যিনি গ্রেপ্তার হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়, তার বান্ধবীকে তলব করা হয়েছিল এবং সকাল 10:30টার মধ্যে তিনি কিন্তু বেশ কিছু নথি নিয়ে একেবারে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর, সেই দপ্তরে তাকে আসতে বলা হয়েছে। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম যখন উঠে আসে, মূলত অয়নশীলকে গ্রেপ্তার করার পরে দেখা গেছিল তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু কয়েক ধাপে একাধিক টাকা গিয়েছিল। এছাড়া যে গাড়ির কথা বলা হচ্ছে, সেই সমস্ত গাড়ির বিষয়ে একাধিক লেনদেন হয়েছিল এবং ব্যাংক সংক্রান্ত বেশ কিছু নথি নিয়ে কিন্তু আজকে তাকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে। গতকালই অয়নশীলের বাবা মা অর্থাৎ দুজনকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তাদের কাছ থেকে বেশ কিছু বয়ান লিপিবদ্ধ করা হয়েছিল এবং আজকে অয়নশীলের যে বান্ধবী, তাকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে এবং তিনিও জানিয়েছেন যে নির্ধারিত যে সময় 10:30 তার মধ্যেই তিনি কিন্তু একেবারে সশরীরে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর সেখানে এসে হাজির হবেন। তাকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করবে, অয়নশীল সম্পর্কে যেমন বেশ কিছু তথ্য নেবে, পাশাপাশি ব্যাংকের যে লেনদেন হয়েছিল, কিভাবে কেন কত ধাপে লেনদেন করা হয়েছিল, এই বিপুল পরিমাণ টাকা কেন লেনদেন করা হয়েছিল, অন্যদিকে যে গাড়ির কথা বলা হচ্ছে, গাড়ি ব্যবহার করতে সেই গাড়িটাকে কেন দেওয়া হয়েছিল, এবিএস ইনক্লুজিভ প্রাইভেট লিমিটেড এই কোম্পানির মাধ্যমে কিন্তু গাড়ি দেওয়া হয়েছিল, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমনটাই ইডি সূত্রপাত খবর। একবারই ধন্যবাদ অনুপ। আসছে পরবর্তী খবরে। চিংড়িহাটা উড়ালপুলে গর্ত, বাইপাস থেকে সল্টলেকের ঠিক নামার দিকে উড়ালপুল, সেই উড়ালপুলের ওপর বেশ কয়েকটি গর্ত দেখা যায়। আর এলাকা ঘুরে দেখেন বিধাননগর পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, যেভাবে যে গর্তের ছবি আমরা দেখছি, এটা রীতিমতো কিন্তু ভাবাচ্ছে, বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। কি পরিস্থিতি এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? স্থান পরিবর্তন করে কথা বললে সুবিধা হবে শঙ্কু। আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখি, চিংড়িহাটা উড়ালপুলে গর্ত, অত্যন্ত ব্যস্ততম এই উড়ালপুল। বাইপাস থেকে সল্টলেকে নামার দিকে উড়ালপুলের ওপর বেশ কয়েকটি গর্ত দেখা যায়। এলাকায় ঘুরে দেখেন বিধাননগর পুলিশ। এর আগে এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার পর উড়ালপুল দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ঠিকই, কিন্তু আবার করে এই উড়ালপুলে বেশ কিছু গর্ত দেখা যাচ্ছে। আজ বিধাননগর পুলিশ এলাকা পরিদর্শন করেন। চিংড়িহাটা উড়ালপুলে গর্ত, বাইপাস থেকে সল্টলেকে নামার দিকে উড়ালপুলের ওপর বেশ কয়েকটি গর্ত দেখা যায়। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা। শঙ্কু, তুমি যেমনটা বলছিলে, দেখো চিংড়িঘাটে যে ফ্লাইওভার রয়েছে, এই ফ্লাইওভার কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরীক্ষা করার পরও কিন্তু স্বাস্থ্য অনেকটাই খারাপ, বারবার করে রিপেয়ার করতে হচ্ছে। আমরা যতটুকু দেখেছি যে চিংড়িঘাটা ফ্লাইওভার বাইপাস থেকে উঠে যেটা সল্টলেকের দিকে ঢুকছে, সেক্টর 5 এর দিকে যাচ্ছে, ঠিক নামার মুখটাতে সেখানে কিন্তু যেরকম গার্ডওয়ালে ফাটল ধরেছে, এই ফাটল কিন্তু শুধু আজকের নয়, দীর্ঘদিন ধরে ধরেছিল। আজকেও নতুন করে সকালবেলা কিন্তু সেই ফাটল দেখা গেছে। উপরন্তু একেবারে নামার স্লসিং এর যে জায়গাটা রয়েছে, সেখানে আবার নতুন করে বেশ কয়েকটা গর্ত দেখা দিয়েছে এবং একদিকটা বাম নামার সময় বাম দিকটা কিন্তু অনেকটা নিচু হয়ে গেছে। ওই জায়গাটি কিন্তু কিছুদিন আগে রিপেয়ার করা হয়েছিল, রিপেয়ার করার পর ঠিকঠাক করার পর পর্যন্ত কিন্তু আবার নতুন করে সেই গর্ত দেখা দিয়েছে। যদিও পুলিশ ছবি তুলে পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে, এখনো পর্যন্ত কিন্তু কোনো ইন্সপেকশনে আসেনি। তবে এটা আস্তে আস্তে কিন্তু চিন্তার ভাঁজ ফেলছে সবার মধ্যে, যারা পথচারী এই ব্রিজের উপর দিয়ে যারা গাড়ি নিয়ে যাচ্ছে কিংবা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, গর্তগুলো আরেকটু বড় কিংবা শঙ্কু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে পার্থপ্রতিম বিষয়, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। পার্থবাবু, একটা বিষয় একটু, যে ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি, চিংড়িহাটা উড়ালপুলে গর্ত এবং তার সঙ্গে ফাটল দেখা দিয়েছে। কিছুদিন আগে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, সারানো হয়েছিল, আবারও এখানে গর্ত দেখা দিচ্ছে। কতটা বিপজ্জনক এই ফাটল? না, আমি প্রথমত ছবি দেখে যা দেখতে পাচ্ছি তাতে কংক্রিটের ডেক স্ল্যাবে গর্ত হয়েছে বলে মনে হচ্ছে না। আসলে ব্রিজের যার উপর দিয়ে, যে অংশের উপর দিয়ে গাড়ি যায় সেটাকে ডেক স্ল্যাব বলে, তার উপরে হচ্ছে ওখানে একটা বিটুমিনের প্রলেপ থাকে। এখন আমার নিজের মনে হচ্ছে এই এন্টায়ার গরমে দুটো ঘটনা ঘটে থাকতে পারে। মূলত আমি গর্তগুলো দেখছি সেন্টার লাইনের মতো একটা জায়গা, ঠিক মাঝ বরাবর তৈরি হচ্ছে, ফলে সেখানে এক্সপানশন জয়েন্ট যেটা থাকে গরমে অনেক সময় হচ্ছে সেটা বাড়ে এবং এক্সপানশন জয়েন্টের আশেপাশে ফাটে। এবং এটা 1 নম্বর প্রবাবিলিটি। সেটা যদি তলায় ডিপ স্ল্যাব ফেটে থাকে
তাহলে উপরে যে বিটুমেনটা থাকে এই প্রবল গরমে যেটা নরম হয়ে যায় এবং তার উপর দিয়ে যদি গাড়ি যেতে থাকে তাহলে সেটা ফেটে যাওয়ার চান্স বা সেখানে খানিকটা ফুলে যাওয়ার চান্স, বর্ষা হওয়ার চান্স থাকে। তাহলে সেই অর্থে এটা হচ্ছে কি বলবো, খানিকটা রিপেয়ার করতে হবে এবং এটা আমার মনে হয়েছে যে এই এক্সেসিভ হিট তারই একটা ফলশ্রুতি সেই জিনিসটা হয়েছে। আর একটা হতে পারে কিছুদিন আগে যদি এটা রিপেয়ার হয়ে থাকে এবং সেই রিপেয়ার যদি এক্সপানশন জয়েন্টের কাছাকাছি হয়ে থাকে তাহলে সেই রিপেয়ারে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলেও একটা ফাটল আসতে পারে। ফলে এরকম 2-3টে সম্ভাবনা উঠে আসছে, কিন্তু এই সম্ভাবনার মূল সূত্র কিন্তু লুকিয়ে আছে এই এক্সেসিভ হিট। সেটা এক্সপানশন জয়েন্টের ক্র্যাকই হোক অথবা ওভারলে গোলে ফেটে যাওয়াই হোক সেন্টার লাইন বরাবর, আমি বললাম যে সেখানে কিন্তু এই অধিক উত্তাপটাই আমার নিজের মনে হচ্ছে প্রাইমারি কারণ। অন্তত ছবি দেখে আমি বলবো যে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা আধিকারিক যারা আছেন তারা সাইটে যান, গিয়ে দেখতে পাবেন। আমার নিজের ধারণা এক্স স্ল্যাব বলতে যা বলে, অর্থাৎ কনক্রিটের ভারবাহী অংশ যার উপর দিয়ে গাড়ি যায় সেখানে যদি গর্ত না হয়ে থাকে তাহলে সেই ফাটল তেমন বিপজ্জনক নয়। কিন্তু যদি কনক্রিটের স্ল্যাবেই গর্তটা, যেটা ছবি দেখে আমি বুঝতে পারছি না যে স্ল্যাবের মধ্যেও গর্তটা হয়ে গেছে কিনা, যদি সেই গর্ত হয়ে থাকে তাহলে সেটা কিন্তু নিশ্চিতভাবেই দুর্ভাবনার। এইটা সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণ সচেতন হতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে বিশ্বের গরমের তালিকায় বাঁকুড়া, বিশ্বের সবচেয়ে গরম 15 শহরের মধ্যে বাঁকুড়ার নাম উঠে আসছে। গতকালে তাপমাত্রা নিরিখে তালিকায় উঠল বাঁকুড়ার নাম। বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, দেখো, গত 24 ঘন্টার যদি হিসেব করা যায় তাহলে বাঁকুড়াতে আমাদের 44 ডিগ্রি ছাড়িয়ে গেছিল। এটা যদি আমরা গোটা বিশ্বের গত 24 ঘন্টার হিসেব দিই, সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বাঁকুড়া 12 নম্বরে। তার আগের দিন ছিল 7, এখন একটু ভালো হয়েছে 12 নম্বরে। 1 নম্বর আছে সৌক মানমারের, তার 45 ডিগ্রি ছিল। 45 ডিগ্রি তো মাঝে মধ্যেই ছাড়িয়ে যায় আমাদের এই বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা। সেই জায়গা দাঁড়িয়ে বাঁকুড়া 12। কিন্তু মুশকিলটা হচ্ছে যদি আমরা হিসেব দেখি, এই যে প্রথম যে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে 15টা জায়গা, তার মধ্যে 6টাই আমাদের দেশের। আমাদের দেশের সর্বোচ্চ তাপমাত্রা গোটা বিশ্বের নিরিখে এলাহাবাদ 4 নম্বরে 44.5 ডিগ্রি ছিল। আর বাঁকুড়া আমাদের গত 24 ঘন্টার হিসেবে 12 হচ্ছে বাঁকুড়া। এবং আবহাওয়া দপ্তর যা বলছে, আজকে এই পরিস্থিতি থাকবে, কালকেও এই পরিস্থিতি চলতে পারবে। শনি রবি গিয়ে হয়তো আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে, বৃষ্টি এলেও হতে পারে। এখন দেখার কতটা তাপমাত্রার পরিবর্তন হয়, বৃষ্টি আদৌ আসে বা কতটা হয়। জুনেলা, একেবারে অনেক ধন্যবাদ। সব্যসাচী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। বিশ্বের গরমের তালিকায় বাঁকুড়া, বিশ্বের সবচেয়ে গরম 15 শহরের মধ্যে বাঁকুড়ার নাম উঠে আসছে। গতকালে তাপমাত্রা নিরিখে তালিকায় উঠল বাঁকুড়ার নাম। গতকালের পর আজও পড়ছে বাঁকুড়া, আজও 44 ডিগ্রির বেশি তাপমাত্রা বাঁকুড়াতে রয়েছে। পড়ছে পুরুলিয়াতেও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 43 ডিগ্রি। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সেখানে তাপমাত্রাও। গতকালের পর আজও পড়ছে বাঁকুড়া, আজও 44 ডিগ্রির বেশি বাঁকুড়ার তাপমাত্রা। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে বিশ্বের গরমের তালিকায় বাঁকুড়ার নাম উঠে আসছে। বিশ্বের সবচেয়ে গরম 15 শহরের মধ্যে বাঁকুড়া। স্বাভাবিকভাবেই এই রাজ্যবাসী যেমন তাপপ্রবাহ যেমন বিভিন্ন জেলাতে চলছে, বাঁকুড়ার নাম কিন্তু উঠে আসছে, কারণ বিশ্বের গরমের তালিকায় বাঁকুড়ার নাম উঠছে। বিশ্বের সবচেয়ে গরম 15 শহরের মধ্যে বাঁকুড়া। গতকালের পর আজও পড়ছে বাঁকুড়া, আজও 44 ডিগ্রির বেশি বাঁকুড়ার তাপমাত্রা। জেনে নেব এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত বাঁকুড়া থেকে, এবং পুরুলিয়ার খবরটাও জানতেই হচ্ছে, কারণ পুরুলিয়াতে আমাদের অপর প্রতিনিধি রয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল। আগে চলে যাব বাঁকুড়ার খবর একটু জানবো দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, কি পরিস্থিতি? বেলা বাড়লে গরমের মানে তাপমাত্রা তো গতকালের থেকে আজ কি তাপমাত্রা আরো বাড়ছে, কি মনে হচ্ছে? একেবারেই জুনেলা, দেখো, তুমি প্রথমে আমার চিত্রটা দেখলেই বুঝতে পারবে 10টা সবে মাত্র পেরিয়েছে, এখনই কিন্তু ছাতা মাথায় লাইভ করতে হচ্ছে। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো বাঁকুড়া জেলার কি পরিস্থিতি। শুনশান রাস্তাঘাট। গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.1 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর থেকে যেমনটা জানতে পারা যাচ্ছে, আজ আরো তাপমাত্রা বাড়তে পারে বেলা বাড়ার সাথে সাথে।
স্বাভাবিকভাবেই রাস্তাঘাট শুনশানের পাশাপাশি মানুষ কিন্তু আতঙ্কে বাইরে বেরোতে ভয় পাচ্ছে। একদিকে যেমন তাপপ্রবাহ, অন্যদিকে লু, এই দুই আতঙ্কে কিন্তু মানুষ একেবারেই নাজেহাল। এক ফোঁটা বৃষ্টির জন্য কিন্তু অপেক্ষায় মুখিয়ে রয়েছে এলাকার মানুষ, পশু পাখি, গাছপালা। কারণ উত্তরবঙ্গে দেখেছি স্বস্তির বৃষ্টি হলেও বাঁকুড়া জেলায় কিন্তু এখনো কোনো বৃষ্টির আশা নেই, মেঘ নেই। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে আতঙ্কের মধ্যেই রয়েছে এলাকার মানুষজন। সকাল 10টায় এই পরিস্থিতি, বেলা বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি তুমি বুঝতে পারছো। আবহাওয়া জানাচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পরিমাণও কিন্তু অনেকটাই বাড়বে। জুনেলা, একেবারেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা যে আরো বাড়বে বোঝাই যাচ্ছে। বাঁকুড়া যেমন একদিকে পুড়ছে, এরই পাশাপাশি কিন্তু পুরুলিয়াতেও কিন্তু পুড়ছে মানুষ। পুরুলিয়ার যে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সেখানে তাপমাত্রাও। কি পরিস্থিতি এই মুহূর্তে আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল। সরাসরি চলে যাবে ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার ঠিক কি ছবি? দেখো, বাঁকুড়া যেমন জ্বলছে তেমনি পুরুলিয়াও কম না, কারণ পুরুলিয়া 43 টেম্পারেচার। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারেই জাতীয় সড়কে, 32 নম্বর জাতীয় সড়কে, সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ খুব কম বেরিয়েছে রাস্তায়। যারা বেরোচ্ছে তারা একেবারে কাপড় জড়িয়ে বেরোচ্ছে, তার কারণ যেভাবে দাবদাহ চলছে, যেভাবে লু বইছে, তাতে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। এবং গতকাল ঝালদায় এক মহিলার মৃত্যু হয়েছে, যদিও এই মৃত্যুর কারণ কি তা খতিয়ে দেখছে, ময়নাতদন্তের পরেই জানা যাবে। তবে যেভাবে গরম বাড়ছে তাতে মানুষ তো সহ্য করতে পারছেই না। আমার সামনে যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাও সহ্য করতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে ক্যামেরা। ফলে এই গরমকে সহ্য করতে পারছে না কেউ, এবং যেভাবে গরম দিনে দিনে পড়ছে তাতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে, জেলা সর্বত্র জলের একটা সমস্যা বাড়ছে। ঝালদা থেকে শুরু করে বান্দোয়ান সব জেলায় জল নিয়ে হাহাকার তৈরি হয়ে গেছে। মানুষ জলের দাবিতে রাস্তায় নামছে। একদিকে গরম, তীব্র গরম, অন্যদিকে পানীয় জলের সংকট, এবং যত বেলা বাড়ছে ততই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। মানুষ কার্যত গৃহবন্দী হয়ে যাচ্ছে। মানুষ চাইছে বৃষ্টি হোক, বৃষ্টির অপেক্ষায় একেবারে রয়েছে। মানুষ চাইছে বৃষ্টি হোক। বৃষ্টির জন্য রাজ্যবাসী যেমন অপেক্ষায় রয়েছে, আর তারই মাঝখানে কিন্তু পুড়ছে পুরুলিয়া। শুধু পুরুলিয়া নয়, বাঁকুড়াতেও কিন্তু একই ছবি।